আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। তারেক রহমান ও বাবরের খালাসের রায় আপিলে বহাল। জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জেরা চলছে। জাতীয় নির্বাচনে থাকছে না পোস্টার, আচরণবিধি লঙ্ঘনে বাড়ছে দণ্ড। ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেয়া যুবদল নেতা বহিষ্কার। ইউক্রেন চুক্তিতে রাজি না হলে সামরিকভাবেই লক্ষ্য অর্জন করবে রাশিয়া, বললেন পুতিন। শাস্তি বাড়ল এনজোর, আর্জেন্টিনা সহ 6 দেশকে ফিফার জরিমানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গত বছরের 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। গত 1 জুন এ মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে এ আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ। ওই দিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল জব্বার ভূঁইয়া, আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও মোহাম্মদ শিশির মুনির। এদিকে আজকের রায়ের বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায় বিচার পেয়েছেন। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ। এর আগে চলতি বছরের 15 মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয়। চলতি বছরের 12 জানুয়ারি আলোচিত এ মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে এ রায় ঘোষণা করেন বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। ওই সময় হাইকোর্ট জানান, এসব মামলার বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেয়া হয়েছে। পরে এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জাজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর অংশ হিসেবে এ দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে সংস্থাটি। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দুদকের অভিযোগের বিষয়ে বলা হয়েছে, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে 18 কোটি 10 লাখ টাকার ঘুষ গ্রহণ করা হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। অভিযোগে বলা হয়, চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদেরকে সংসদ সদস্য করা হয়। এতে আরও বলা হয়, জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি 301 সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে 600 থেকে 650 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টা 35 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার জেরা শুরু হয়। চৌধুরী মামুনকে জেরা করছেন শেখ হাসিনা ও শেখ কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এর আগে গত 2 সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে জবানবন্দি শেষে তাকে আংশিক জেরা করেন তিনি। এদিন জবানবন্দিতে মামুন জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা হয়েছে। এরপর 3 সেপ্টেম্বর স্টেট ডিফেন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি জেরার জন্য আজকের দিন ধার্য করা হয়।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার। একজন প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন করে এই বিধান যুক্ত করল নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। আর বিলবোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 16 ফুট আর প্রস্থ হবে 9 ফুট। একটি আসনে সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করা যাবে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর সংশোধন প্রস্তাবের সঙ্গে সমন্বয় রেখে প্রণীত এই বিধিমালা বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। নারীদের সাইবার বুলিং রোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায়। আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় দণ্ড বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত এবং জরিমানার পরিমাণ 50,000 থেকে বাড়িয়ে 1.5 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। শাস্তি হিসেবে 6 মাসের কারাদণ্ডের আগের বিধান বহাল রাখা হয়েছে। জানা গেছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় আগের বেশিরভাগ বিধান বহাল রাখা হয়েছে, তবে বেশ কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে ধানের শীষ থাকবে, এমন ঘোষণা দেয়া চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক আবুল খয়েরকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে বুধবার দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া যায়। তবে ওই বিজ্ঞপ্তিতে প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে ধানের শীষ থাকবে এমন সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলা শাখার অধীনস্থ চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খয়েরকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না বলেও উল্লেখ করা হয়। এছাড়া যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত 16 আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলার কঙ্গাই উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় আবুল খয়ের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপবো যেখানে ধানের শীষ থাকবে এমন বক্তব্য দিয়ে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি কোনো চুক্তিতে রাজি না হয় তবে রাশিয়া তার সব লক্ষ্য অর্জনের জন্য যুদ্ধ চালিয়ে যাবে। বুধবার চীনে এক সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। অনেকেই কুচকাওয়াজটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র শাসিত বিশ্ব ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। পুতিনকে বারবারই যুদ্ধ থামাতে রাজি করানোর চেষ্টা করেছেন ট্রাম্প, কিন্তু পুতিন তার আন্তরিক প্রচেষ্টায় প্রশংসা করলেও এখন পর্যন্ত যুদ্ধ থামাতে কোনো পদক্ষেপ নেননি। ইউক্রেন সফররত ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বিবিসিকে বলেন, ট্রাম্প পুতিনকে আলোচনার টেবিলে এনেছেন। প্রয়োজনে যুক্তরাজ্য সহ মিত্ররা রাশিয়ার ওপর বাড়তি অর্থনৈতিক চাপ দেবে এবং ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে। এর আগে গত মাসে আলাস্কায় পুতিনের সাথে বৈঠক করে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে তাকে বের করেন ট্রাম্প। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে পুতিনের সাক্ষাতেরও চেষ্টা করেছিলেন। বুধবার পুতিন বলেন, আমি কখনোই এমন বৈঠকের সম্ভাবনা বাতিল করিনি, কিন্তু এতে কি লাভ হবে দেখা যাক। তিনি আরও বলেন, যে কোনো বৈঠকের আগে যথাযথ প্রস্তুতির প্রয়োজন হয়। জেলেনস্কি চাইলে মস্কোতেও আসতে পারেন, কিন্তু ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেন। পুতিনের বৈঠকের প্রতি অনীহাকেই জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ ও ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারের চুক্তি হিসেবে তুলে ধরছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। এদিকে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধ সমাপ্তির বিষয়ে রাশিয়ার নেতা আমার অবস্থান কোথায় তা জানেন। প্রেসিডেন্ট পুতিনের কাছে আমার কোনো বার্তা নেই। তিনি জানেন আমি কোথায় আছি এবং তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এদিকে সাম্প্রতিক সময়ে ফুটবলে অন্যতম আলোচিত বিষয় বর্ণবাদ। এবার বর্ণবাদী আচরণ, মন্তব্য ও বৈষম্যের দায়ে 6 দেশকে জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আর্জেন্টিনা সহ বাকি দেশগুলো হচ্ছে আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া হার্জেগোভিনা। শাস্তিপ্রাপ্ত 6টি দেশেই জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি প্রকাশিত ওই তালিকার কথা উল্লেখ করে সংবাদ সংস্থা এপি বলছে, ফিফার পক্ষ থেকে শাস্তির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি। 6 দেশের মধ্যে সর্বোচ্চ $2 লাখ জরিমানা করা হয়েছে আলবেনিয়ার। 7 জন সার্বিয়ার বিপক্ষে তাদের ম্যাচ ছিল। ফিফার মতে সেদিন প্রতিপক্ষ দেশের জাতীয় সঙ্গীত চলাকালে গোলযোগ সৃষ্টি, খেলার ইভেন্টের জন্য অনুপযুক্ত বার্তা। রাজনৈতিকভাবে আলবেনিয়া ও সার্বিয়ার মাঝে দ্বন্দ্ব রয়েছে, যার রেশ পড়েছে তাদের ফুটবলেও। এদিকে গত 10 জুন ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে
কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে বৈষম্য অথবা বর্ণবাদের দায়ে $1,49,000 জরিমানা করা হয়েছে। আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচটি শেষ হয়েছিল 1-1 গোল সমতায়, যেখানে কলম্বিয়ান ফুটবলারকে কড়া ট্যাকেল করায় লাল কার্ড দেখেন বিশ্বকাপ জয়ী তারকা এনজো ফার্নান্দেজ। সেজন্য 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে ফিফা সেই শাস্তি বহাল রাখার পাশাপাশি $6,200 জরিমানা করেছে। 6 অঙ্কের এই জরিমানা বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে ফিফার শক্ত অবস্থানের বার্তা দেয়। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।